বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সততা। কয়েকদিন, 2 দিন, হ্যাঁ 2 দিন বেশ জমজমাট একটা পোর্ট্রেট হলো। আমাদের একটা শিশু উপদেষ্টা ছিল, ওর নাম হলো নাহিদ। বয়সে শিশু, কিন্তু কাজ অনেক খতরনাক করে ফেলছে আর কি। তো তাকে কেন্দ্র করে সামনে রেখে আবার আর একটা নীল নকশার একটা নতুন একটা দল গঠন করা হবে। এগুলো আজকের তো না, এগুলো অনেক পুরনো। তখন তাকে কিভাবে একটা ক্লিন ইমেজ দেয়া যায়, তাকে একটা সেভাবে দাঁড় করানো যায়, এজন্যে খুব পরিকল্পিতভাবে তার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট, নানান আগে কত ছিল, এখন কত আছে, কত উঠাইছে, তার বাবা, তার পরিবার, স্ত্রী, সবার এরকম একটি চিত্র সামনে আসছে। তাতে আমি যতটুকু মনে করেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানুষের আমি কিছু মন্তব্য দেখি প্রায় গত দিনের। আমি যে 16-17 ঘন্টা বা 18 ঘন্টা কাজ করি, তাতে অন্তত কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় আমি ব্যয় করি মানুষ কি বলে, কোন কথায় কি বলে। সে আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, জামাতের হতে পারে, দেশে বসবাসকারী, বিদেশে বসবাসকারী, বিভিন্ন অ্যাঙ্গেলের লোকজন কোন কোন ওয়েবসাইটে আছে সেগুলি আমি মোটামুটি যতটুকু জানি। এরকম প্রায় 40-50টা সাইট আছে যেগুলো আমার, এদের ওইসব সাইটগুলিতে গিয়ে কিছু মন্তব্য করি যে কি কি ধারণা। আমি জানি যে এদের প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য আছে, রাজনৈতিক আদর্শ আছে, বা রাজনৈতিক চিন্তা ভাবনার থেকেই তারা মন্তব্য করে। তারপরেও দেখতে এর বাইরে তো আর আমরা কোথাও যেতে পারবো না, এগুলো নিয়েই তো আমাদের চলতে হবে। তো তাতে বেশ কিছু মন্তব্যের মধ্যে একটা খুব সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে যে যারা কিছু কিছু লোকের মধ্যে আছে যে আওয়ামী লীগের গুণগান করে বা আওয়ামী লীগের সমালোচনা করে, যার যার সুবিধা মতো আর কি, বাট আওয়ামী লীগ করে। এটা সবাই জানে যে এরা আওয়ামী লীগ বা একসময় ছাত্রলীগ বা একসময় যুবলীগ, একসময় বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে এরা জড়িত। এবার যখন যেখানে সুবিধা হয় সেখানে দৌড়াদৌড়ি করে। মানে আছে না, একটা দলের মধ্যে নানান রকমের লোক আছে আর কি। মানে আমি এই দলটা করব আমার সুবিধা মতো, এই ধরনের চিন্তার লোকও তো আছে সেরকম। তারপরেও কিছু মন্তব্য আবার অনেকের দেখলাম শেয়ারও করলো। এই নাহিদের যে স্টেটমেন্টটা দিল সেটা অনেকে শেয়ারও করলো, দেখলো। আমি খুব সারপ্রাইজ হলাম যে এদের অনেকে দেখলাম যে অনেকের খোঁজখবর নিয়ে ওয়েবসাইটে কি প্রোফাইলে দেখলাম যে এরা আসলে কারা। মানে এদের বঙ্গবন্ধুর ছবি আছে, নিজেরই আছে, সে আছে, নেত্রীর ছবি আছে, তো ব্যাকগ্রাউন্ডও ভালো। তার এই ধরনের ছেলেরা মেয়েরা যদি মানে এখনো চিন্তা করে যে এই যে একটা আন্দোলন হলো, এই যে মেটিকুলাসলি প্ল্যান্ড, তো সেখানে আমাদের এই ছেলে মেয়েরা তো ধরতে পারলো না, তারা তো লাল হয়ে গেল, তারা নেমে গেল। আমাকেই অনেক সময় অনেক কথা বলতো যে আমাদের কোটা দরকার, এই মুক্তিযোদ্ধা এটা দরকার না, এটা না, সেটা নেই, নানান মন্তব্য করতো আমার পেজে, আমার ইয়েতেও। তো এই ঘটনাগুলোর পরে ভাবতেছিলাম যে আমাদের ওই ছেলে মেয়েদের মধ্যে একটু সংশোধনী দিবে নিজেদের মধ্যে, নিজের চিন্তার মধ্যে, যে আমরা প্রতারিত হয়েছি, বা তাদের মধ্যে যে না, আমরা একটা অ্যাবসলিউট একটা লাইন অফ থিঙ্কিং আমাদের থাকতে হবে, যে পার্টি লাইন, যদি পার্টি করি না। এই নাহিদ কোনো ইস্যু না। আমি এই ছেলেদের নিয়ে কখনই কোনো কিছু বলি না। আমার ফেসবুকে যত স্ট্যাটাস দিয়েছি, নামও কখনো আমি উল্লেখ করি নাই। এদেরকে আমি কোনো
মানে পলিটিশিয়ান তো দূরের কথা, এগুলো মনেই করি না, কারণ এরা ছাত্রত্বই শেষ করতে পারে না, রাজনীতি শুরুই করে না। তো এদের নিয়ে আমি সমালোচনা করবো কি? আমি যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করি জাতীয় পর্যায়ে যে সমস্ত ইস্যু আসে সেগুলি নিয়ে কথা বলতে। তো ওগুলির সাথে যেই সমস্ত রাজনৈতিক জাতীয় পর্যায়ের নেতা নেত্রীরা জড়িত তাদেরকে নিয়ে আমি কথা বলি। এই বাচ্চা কাচ্চা এদের নিয়ে আমার কথা বলার সুযোগও নেই, সময়ও নেই, রুচিও নেই। কিন্তু নাহিদের কথাটা সামনে আনার কারণ হচ্ছে যে তাকে এই যে ক্লিন, সৎ মানুষ, মানে আমি টাকা পয়সা আমার অ্যাকাউন্টে নাই, আমি টাকা পয়সা অ্যাকাউন্টে ঢুকে নাই, তাতে কি আমি সৎ হয়ে গেলাম? এটা কি তা প্রমাণ করে আজকালকার যুগে? বা কখনো কেউ দিক না আমাকে 500 কোটি টাকা, আমার ব্যাংকে অ্যাকাউন্টও করা লাগবে না, টাকা আমি কোথায় রেখে দেবে, এটা কোনো ব্যাপার না, কোনো ঘটনাই নাই। এই যে সস্তায় জিনিসগুলিকে এখনো মানুষকে, যে সরল মানুষদেরকে বুঝিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো, এটাই হলো অসততা। যে নিজের চরিত্রটাকে সৎ প্রমাণ করে আমি একটা উদ্দেশ্য সাধন করব, দিস ইজ ডিসঅনেস্টি। আপনি টাকা ঘুষ খেলেন আর ঘুষ দিলেন, সৎ আর অসৎ এখানেই সীমাবদ্ধ নয়। ইট ইজ এ হিউজ পার্ট অফ লাইফ। আপনার জীবনে অনেক কিছু আছে, আপনি কোনো সময় ঘুষ খান নাই, কিন্তু আপনি একজন র্যাপিস্ট, আপনি ভালো মানুষ হলেন। সত্যতা তো একটা অন্য জিনিস, ইটস দ্য কোয়ালিটি, নট কোয়ালিফিকেশন। বস্তু হলো আপনি ভালো মানুষ কিনা। ভালো মানুষ হতে হলে সততা একটা অঙ্গ। এখন যেই ছেলেটা নিয়ে আমি কথা বলি, যদিও আমি এখন এটা পলিটিক্যাল হয়ে যায় কথাটা, সেটা হচ্ছে যে একে সামনে রেখে এরা কিন্তু একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত এরা নিজেরাও জানতো না যাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ছেলে বুলানোর মতো। এই তো এখানে যাবো, বা এই এখানে যাবেন, এইভাবে করে এই আন্দোলন, এটা সেটা, কোটা টোটা, এইটা এইভাবেই তারা। আমি তখন আমার একটা পোস্টে লিখেছিলাম যে এদের ডিমান্ড কোনো দিন শেষ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছে এদের পয়েন্ট, দাবি তো কখনো শেষ হবে না। কারণ কি? কারণ এদের কাছে তো নাটাই না, রিমোটটা এদের কাছে না, রিমোটটা অনেক দূরে, অনেক দূর থেকে পরিচালিত হয়, এই দেশেই না। তো এরা তো জানতো না এরা কি করতেছে, এদের উদ্দেশ্য কি। এদেরকে পার্টলি বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ যে এইটা করো, এটা করলে কি হবে তারা সেটা জিজ্ঞেসও করে না, বলছে এইটুক পর্যন্ত করো, ওইটুক পর্যন্ত যাওয়ার পরে এইটুক পর্যন্ত করো। এই যে ছেলেরা সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সাথে যখন কথা বলেছে, তারা খুব অনেস্টলি কনফেস করেছে যে আমরা এসবের মধ্যে নাই। এই যে জ্বালাও পোড়াও হচ্ছে, এই যে মারামারি কাটাকাটি হচ্ছে, আমরা এগুলি জানি না। এরা টেলিভিশনের সামনেও বলছে এবং ঘোষণা দিয়ে বলেছে যে এগুলির দায় দায়িত্ব আমরা নেব না। বিকজ কেন হয়েছে, তারপরে কেন হয়েছে এজন্যে যে এরা ছিল এই নাটকের বা এই ষড়যন্ত্রের একটা অংশ মাত্র। তো ওই রকম একটা বিশাল ধ্বংসযজ্ঞ করার জন্য এদেরকে ব্যবহার করা হয়েছে। তো সেই লোক সৎ হয় কিভাবে? ওরা যখন জানলো যে আমাদের দ্বারা দেশের বিরাট একটা ক্ষতি হয়ে গেছে, এরা তো শেখ হাসিনার পদত্যাগের জন্য রাস্তায় নামে নাই। যদি ডে ওয়ান বলতো আমাদের একটা দাবি, এই সরকারের পদত্যাগ চাই, কেন সেটা অন্য কথা, যুক্তি টুক্তির দরকার নেই, আমরা চাই না, ভাল লাগে না, 15 বছর হয়েছে আর দরকার নেই, আমরা নতুন লোক চাই। ওকে, এটাও একটা কথা, এটা গণতান্ত্রিক কথা, অসুবিধা নেই। তা তো বলে নাই। তারা এই কথা না বলাতে কি হয়েছে? সরকার এদেরকে মিটিং করার, মিছিল করার, এই নিরাপত্তা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে, সরকারের পৃষ্ঠপোষকতায়। এবং মির্জা ফখরুল সাহেব একাধিকবার বলেছে
জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য ছাত্রদেরকে দিয়ে আজকে এই কথা করছে। যারা ওই যে ইউটিউব করে বিভিন্ন দেশে বসে 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 তারাও এইসব করেছে, যে ইন্ডিয়ার আরেকটা ষড়যন্ত্রের মাধ্যমে এদের ছাত্রদেরকে নিয়ে এগুলি করা হয়েছে। তো তারাও জানতো না, কেউই জানতো না কি হচ্ছে, এই ছাত্ররাও জানতো না। তো এখন কথা হচ্ছে যে এইসব ছেলেপেলেদেরকে ব্যবহার করে দেশটাকে যে আজকে এই যে ধ্বংসস্তূপে নরকে পরিণত করেছে, এটা কি সততার পরিচয় হলো? এটা সৎ? একে দিয়ে বা এদেরকে দিয়ে আপনি কি আশা করেন? আমরা আশা করি না, আরে শেষ, এখানেই শেষ। ইউনূসের বিদায় তো এদেরও বিদায় থাকবে। আরও কত লোকে ছোটোখাটো প্রেস ক্লাবের সামনে কত কত ছোটোখাটো দোকানপাট আছে, এটা তো ওইরকম একটা দোকান হয়তো হয়ে যাবে। সবাই তো আর জেলে যাবে না, সবার তো আর মামলা হবে না। আর মামলা হলে জেলে গেলে কয়েকদিন পরে বেরিয়ে আসবে। যাদের বিরুদ্ধে স্পেসিফিক খুনের ষড়যন্ত্র মামলা, তারা হয়তো সারা জীবন জেলে থাকবে, সেটা আলাদা কথা। কিন্তু সবাই তো না। এই দেশে তো এখন এই যে একটা দল করলো, এই দল করতে গিয়ে যে তাদের আদর্শ কি, তাদের উদ্দেশ্য কি, তারা কি করতে চায়, এইটাই এখন পর্যন্ত তারা বলেনি। অথচ তাদের ওখানে হাজার হাজার লোক চলে গেছে। কেন? তাদের দরকার হলো ক্ষমতার কাছে থাকা, সুবিধা নেওয়া, দালালি করা, অমুক করা, সেমুক করা। তো ওইটা হলো দরকার। কি এই দল কি করবে কি করবে না, এটা তো তাদের কনসার্ন না। তো এ হলো অবস্থা। যেটা বলতে চাচ্ছি সৎ, এই যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সতের যে একটা, আমি এটাকে মানে কি বলে, এটাকে কোনো মেডেল বলবো না, যে তাকে একটা মেডেল দেওয়া হয়েছে যে সৎ মানুষ, ক্লিন চিট দেওয়া হয়েছে, বরং তার জন্য এটা একটা স্টিগমা, কলঙ্কের তিলক তার জন্য, যে একটা দূষিত রাজনৈতিক প্রোডাক্টকে সৎ হিসাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলি করে তারপরে এই মিডিয়া একটা আছে আমাদের। এখন কি করবে তারা? আমি এখন ভাবতেছি তারা তো নিদ্রায় আছে। আমি দোয়া করতেছি যে তারা এই নিদ্রা যেন চিরনিদ্রা হয়ে যায়। এই মিডিয়ার আর জাগার প্রয়োজন নাই। নতুন সময়ে নতুন মিডিয়া আবার সৃষ্টি হবে। আর মিডিয়ারও দোষ দিয়ে লাভ কি? মালিক শত শত কোটি টাকা একটা টেলিভিশন সেন্টার করেছে, তার প্রতিষ্ঠান টিকে রাখতে হবে। তারা ওইটা তাদের দখলেই ছেড়ে দিয়েছে। তারা যা বলবে, তারা যা শুনবে। দুই একজন যারা বাইরে আছে তারা যা বলবে, জি দেন বলতেছি, বা যেভাবে বলুন, এই তো চলতেছে। এটা তো এখন এইটাই এখন নাকি গণতন্ত্র। এটার জন্য আবার অনেক আপগ্রেডেড হয়েছে। ওই আমেরিকান কোন এক কোম্পানি প্রতিষ্ঠান, এই আমাদের গত 7 মাসে আমরা যে মানে ইনুসতন্ত্র আর কি, ইউনোক্রেসি, এই যে ইউনোক্রেসি আমরা একটা এখানে পেলাম। এটা ওই যে ওনার 3 সৈন্যের একটা তত্ত্ব আছে, ওইটা দিস ইজ পার্ট অফ দ্যাট। যে ইউনোক্রেসির যে আমরা ইমপ্লিমেন্টেশন দেখলাম বাংলাদেশে, এটাও নতুনভাবে উনি মার্কেটিং করতে পারবে, কোনো সমস্যা নেই। যে এই করা যায় আর কি, যারা একটা দেশকে ধ্বংস করতে হলে কি করতে হবে, এবং সেখানে মানুষকে বোঝানোর জন্য যে এটা ধ্বংস না, এটা নতুন করে গড়ার জন্য একটা ধ্বংস করতে হয়। তো সেই জন্য মানুষ, আপনি অপারেশন করতে হলে আপনার শরীর কাটতে হবে না, তো ওই রকম আর কি, যে যা আছে এটাকে শেষ করে দিতে হবে, তারপর আমরা নতুন করে তৈরি করব। এটা নতুন একটা ফিলোসফি। এটাকেই বলে ইউনোক্রেসি। তো এই ইউনোক্রেসি এখন ওই যে পশ্চিমারা আছে তাদের লিখে যাবে, টাইমসে লিখবে, ইকোনমিস্ট লিখবে, এই নিউ ইয়র্ক টাইমস লিখবে, গার্ডিয়ান লিখবে, ফিনান্সিয়াল টাইমস লিখবে। ওনাদের তো লোকই আছে এখানে, তাই অতএব ওনারা লিখবে। আর আমাদের কারণ বাজার মিডিয়া আছে, তারা তো আর ওদের এই মবের নিয়ন্ত্রণে না, তারা আবার নিজস্ব একটা বলয় আছে, তারা হলো ওই পশ্চিম ওইটার নিয়ন্ত্রণে, তারা এগুলি প্রচার করবে। তো যার জন্যে ওই প্রথম আলো, ডেইলি স্টার খুব বড় করে প্রচার করলো, নাহিদ ইজ সাচ এ বিউটিফুল পার্সোনালিটি, যার অ্যাকাউন্টই ছিল না। অ্যাকাউন্ট থাকা তো কোনো দোষের কিছু না। আজকালকার 8, 9-এ পড়া ছেলে মেয়েদেরও অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকে, এটা তো কোনো দোষের কিছু না। অ্যাকাউন্ট একটা থাকে, 2টা থাকলে সমস্যা কি? অ্যাকাউন্টে টাকা থাকলেই দোষের কি আছে? যার যদি সোর্স অফ মানে ইনফরমেশন থাকে যে এই টাকাটা আমি অমুক জায়গার থেকে পেয়েছি, আমার বাবার থেকে পেয়েছি। যেই ছেলে তার নিজের বাপের বিচার এড়ায় গেল, তার বাপ, আই এম সরি টু রেফার দিস ইস্যু, তার বাপ লিফটের মধ্যে তার ছাত্রীকে শ্লীলতাহানি করলো, এটা নিয়ে হইচই পড়ে গেল।
তার নিজের ক্ষমতা বলে, যেহেতু সেই ইনফরমেশন মিনিস্ট্রির দায়িত্বে, মেটাকে চাপ দিয়ে হোক, রিকোয়েস্ট করে হোক, কনভিন্স করে হোক, যেভাবে হোক ওই সব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরাইয়া দিল, রেস্ট্রিকশন জারি করে দিল, এই ব্যাপারে কিছু লিখতেও পারবে না, বলতেও পারবে না, বাস শেষ। তাতে কি তার বাবার সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেল যে না, হি ইজ এ ক্লিন ম্যান, হি ডিড নট ডু দ্যাট? তো তার বাবার বিচারটাই করতে পারলো না, তার বাবার বিচারকেই হলো। তার বাবার সম্পর্কে আরো কথা আছে, উনি তো বলছে যে আমার বাবা মা, আই এম সরি, মা সম্পর্কে আমি কোনো কথা জানিও না, বলতে না। তার বাবার সম্পর্কে অনেক কথা আছে, তদবিরের অনেক কথা আছে, এগুলো বের হবে। এখন যে মিডিয়াকে এখন যে ধরে রাখা হয়েছে বা গান পয়েন্টে রাখা হচ্ছে, এই মিডিয়া তো এরকম থাকবে না 1 মাস পরে বা 15 দিন পরে। তো সেই ক্ষেত্রে তো এদের অনেক ইতিহাসে বের হবে, যা মানুষ একসময় আঁকতে উঠবে এই যে আমরা যা, এই জন্য না যা আল্লাহ আমরা এদেরকে ফেরেশতা মনে করছি, এরা তো শয়তান, ডেভিল না, বলবো যে আমরা জানতেই পারলাম না এত কিছু ঘটলো, এই জন্য আশ্চর্য হবে। একটু ওয়েট করেন আপনারা। তো ব্যাংকের মূলত আজকে যে কথাটা, এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সততা হচ্ছে একটা কোয়ালিটি, নট কোয়ালিফিকেশন। এই কোয়ালিটিটা একটা মানুষকে ভালো মানুষ তৈরি করা মানে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে যে সমস্ত কোয়ালিটিগুলির দরকার, সততা তার মধ্যে একটা, নট অল। তো একটা মানুষ তখনই সৎ হবে যখন তার লাইফের এভরি অ্যাসপেক্টে সে সততার সাথে সেটাকে ডিল করে। আমি সৎ, বাট আমি র্যাপিস্ট। আমি সৎ, জেনারেল জিয়াকেও এরকম পোর্ট্রেট করা হয়েছিল, সৎ মানুষ। বাট এই দেশে যত কিলিং, যত অপকর্ম আছে, দল বাঙ্গা, রাজাকার, এগুলি সৎ কাজ। হাজার হাজার সেনাবাহিনীর মানুষকে, মানে সোলজার্স, অফিসারদের মেরে ফেলা, একটা সিগনেচারের মাধ্যমে, মিনিটের মধ্যে মেরে ফেলা, এগুলি সৎ কাজ। Political dishonesty is the most dangerous than anything else on earth. কারণ politics can change the society. আমি ব্যক্তি হিসাবে আমি একটা অসৎ কাজ করলাম, একটা অসৎ বলতে কি, একজনের কাছ থেকে টাকা নিলাম বা একজনকে দিলাম বা করলাম, এটা আমার ওই পর্যন্তই সীমাবদ্ধ। বাট অ্যাজ এ পলিটিশিয়ান, ইফ আই এম এ প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার অর মিনিস্টার, আমি যদি একটা ব্যাড ডিসিশন দেই, রং ডিসিশন দেই, মানে পারপাসফুলি যে এটা করলে পরে এই জিনিসটা হবে, সেখানে এন্টার কান্ট্রি, এন্টার নেশন ড্যামেজ হয়, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? তো আমি একজনকে সৎ পোর্ট্রেট করলাম, এখন যে অসততার সিম্বল একসময়, যাক সেই ব্যাপারটা আমি এখন বলতেছি না, আর কিছু অন্য প্রসঙ্গে বলবো। তো এখন কথা হচ্ছে যে এই কথাগুলো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এইটুকু বলতে চাই। আমি ভিডিও করতে চাই না, কি বলে, বড় করতে চাই না, ছোট করতে চাই, কিন্তু প্রাসঙ্গক্রমে যে সমস্ত কথাগুলো বলার দরকার একেবারে না বললেই না, তাহলে জিনিসটাকে আর্টিকুলেট করা যায় না, ওই জিনিসটাকে প্রপারলি এক্সপোজ করা যায় না। আমি অর্ধেক বললাম না, বুঝতো না, সো দ্যাট সেটা বলার চেয়ে না বলাই ভালো, কিছু অ্যাম্বিগুইটি থেকে যায়, সেই জন্য আমি এগুলো ওইভাবে বলতে চাই না। যার জন্য একটু সময় লাগলো, একটু কষ্টে হলো। যদি কেউ মনে করেন যে শুনবেন, দেখবেন যদি কোনো কাজে লাগে। তো দুঃখজনক হলো যে মানুষ আমাদেরকে এখনো, আমাদের সরল সোজা মানুষগুলোকে এখনো বোকা বানানোর জন্য তাদের যত রকমের মেকানিজম আছে সেগুলি অ্যাপ্লাই করতেছে। আর আমরা, সবচেয়ে বড় কথা হলো যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর অনুসারী, আদর্শের অনুসারী, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, তারা যদি এই সমস্ত ট্র্যাপে পড়ে, এটাই দুঃখজনক। এটাই হলো আজকের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। যে কোনো জিনিস মন্তব্য করার আগে, কারো প্রশংসা করার আগে বা কাউকে দোষারোপ করার আগে একটু ভাবতে হবে যে আসলে এই লোকটা দোষ করেছে কিনা, লজিক কি, ইনফরমেশন কি, বা আমি যাকে প্রশংসা করেছি
বিহাইন্ড দ্য সিন ঘটনা কি, তাকে প্রশংসা করলে কোনো ক্ষতি আছে কিংবা প্রশংসার যোগ্য কিনা, এক্সকিউজ মি, এই জিনিসগুলি করে। প্রশংসা তো খুব একটা শব্দ, শুধু একটা শব্দ না, আমি বলে দিলাম এটার একটা ইমপ্লিকেশন আছে, ব্যাড আর গুড। অর্থাৎ সেটা যখন আসে তখন এটা এই প্রশংসা এবং দোষারোপ দুইটা করার আগে একটু বিবেচনা করতে হবে। যদি কেউ এটার প্রাপ্য হয়, দোষারোপের প্রাপ্য হয় আর প্রশংসার প্রাপ্য হয়, এটা মানুষের মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব, সে যেই হোক, ইমানি দায়িত্ব তাকে প্রশংসা করা, বা ইমানি দায়িত্ব মন্দকে মন্দ বলা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।